ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয়, হাইকোর্টের রুল। 1 মাসের মধ্যে চুক্তি পর্যালোচনায় কমিটি করার নির্দেশ। আগে ভুয়া মামলা পুলিশ দিলেও এখন দিচ্ছে জনগণ। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে টানা 4র্থ দিন শ্রমিকদের বিক্ষোভ। মহাসড়ক অবরোধ, ডরিন কারখানা বন্ধে শ্রমিকদের ক্ষোভ। সেন্ট মার্টিনে যেতে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে দীপাবাসীর বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, চালক সহ 4 জনের প্রাণহানি, কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালা। বিএমডিএ এর জামানত বাড়ানোয় কমবে সেচ ঘণ্টা, আবাদ কমার শঙ্কা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ কেনার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সংশোধন না করলে চুক্তি কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে করা একটি রিটের উপর প্রাথমিক শুনানি শেষে এসব আদেশ দেন। রিটকারী আইনজীবী হাইকোর্টের শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। এটি প্রতারণামূলক একটি চুক্তি বলে উল্লেখ করেন আইনজীবীরা। পরে 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশের স্বার্থেই আদানির চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মন্তব্য করেন আদালত। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। কিছু ব্যাংকের অবস্থা ভালো হলেও কয়েকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পরিস্থিতি যাই হোক, বন্ধ করা হবে না কোনো ব্যাংক। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকার দুর্নীতির কারণে অর্থনীতি বিপর্যস্ত উল্লেখ করে তিনি বলেন, বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এই যে অনেকের যে কম্পিটিশন, কারো কারো পার্সোনাল আর কারো জেনারেল, আমরা বলি জেনারেল সর্বব্যাপী, যে ডেফিনেটলি আলুর দাম ওভারঅল বেড়েছে, পেঁয়াজের দাম, পেঁয়াজ আবার প্রবলেম প্রচে গেছে, তাই না? আসতে গিয়ে অনেক অনেক পেশেন্ট বেনিফিট আছে, কিন্তু আমি বলছি আরও যদি উনি যে একটা টাইম ফ্রেম করে দেয় যে 3 মাস আপনার শুধু অর্থনীতি হিসেবে এটা চিফ জাস্টিস, এটা আমরা চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশের সংকট আরো বাড়বে। পতিত ফ্যাসিস্টদের দোসররা স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করবে। দেশের কঠিন সময়ে অন্তর্বর্তী সরকারের কাউকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানান তিনি। বিস্তারিত থাকছে সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। যে সংস্কারটি করছি এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে, কারণ সংস্কার কোনোদিন কোনো জায়গায় থেমে থাকে। কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই মঙ্গল। আজকে এই মুহূর্তে জাতীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জন্য নয় বরং জাতির স্বার্থে দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের লোকজনের কিছু কিছু বক্তব্য সন্দেহের সৃষ্টি করছে বলেও জানান তিনি। তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার, ইটস এ সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নয়, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও নির্বাচন কমিশনকে ঠিক করার পাশাপাশি একটি রোডম্যাপ দিলে জনগণের ভেতর আস্থা ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গাজীপুরে চক্রবর্তী এলাকায় বেক্সিমকোর কারখানায় বকেয়া বেতনের দাবিতে টানা চতুর্থ দিন বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিক্ষোভ করেছে গাজীপুর সিটির পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ডরিন কারখানার শ্রমিকরাও। বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মঙ্গলবার সকাল 8:30 থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গেল 1 নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোববার কারখানা খুলে দেওয়া হলে দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়। পরে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে শুরু করেন। দুটি কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ কাজ করছে। কিন্তু রাস্তায় থাকতে চাই না, আমাদেরকে খুলে দেখ ফ্যাক্টরি, আমরা ভিতরে কাজ করবো, ঠিক আছে, ভালোভাবে। ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে। ফ্যাক্টরি যদি খুলে দেয় আমরা কাজে চলে যাবো। এর মধ্যে কিছু সংখ্যক লোক যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে লিস্ট করে টাকা পয়সা দিয়ে বাইর করে দেওয়া হয়েছে। তাদের দাবি যে এই স্টাফগুলো বাইর করে দেওয়া হয়েছিল, এগুলো যাতে আর ঢুকতে না পারে, তাদের কারণে ফ্যাক্টরিতে এত ঝামেলা। সেন্ট মার্টিনকে ঘিরে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন থেকে আন্দোলন চলছে, ঠিক কি কি দাবি আন্দোলনকারীদের, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, আজ সকাল 11টা থেকে মূলত এই বিক্ষোভটা শুরু হয়। কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেখানে পর্যটক যাতায়াতে সরকারের যে নতুন করে বিধিনিষেধ, মূলত সেই বিধিনিষেধের বিরুদ্ধেই দ্বীপবাসী কক্সবাজার শহরে এসে এই আন্দোলনটি শুরু করেন এবং বিকেল 5টা নাগাদ আন্দোলনটি স্থগিত করা হয়েছে। মূলত জেলা প্রশাসনের সাথে একটি আলোচনা হয়েছে আন্দোলনকারীদের। তাদের আসলে কি আলোচনা হয়েছে জেলা প্রশাসনের সাথে এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা সেন্ট মার্টিন বাসী রয়েছেন এখানে, তিনি দ্বীপের বাসিন্দা এবং সেই সাথে পর্যটন ব্যবসায়ী, তিনি আমাদেরকে জানাবেন আপনাদের সাথে জেলা প্রশাসনের আসলে সর্বশেষ কি কথা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম জেনারেল এখানে আসছিলেন, আমাদের আন্দোলনের স্পটে আসছিলেন। এসে উনি আশ্বস্ত করেছেন সেন্ট মার্টিন দ্বীপের মানুষের যে দাবি দেওয়াগুলো আছে সবগুলা জেলা প্রশাসন মহোদয়কে জানানো হয়েছে এবং উনি সংশ্লিষ্ট পরিবেশ মন্ত্রণালয়ে জানিয়েছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কক্সবাজার জেলা প্রশাসনের
উনি দায়ভার কাঁধে নিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষে দাবি দেওয়াগুলো সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষে যেন আসে, সর্বাত্মক প্রচেষ্টা উনি করবেন। তাও আজকে সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে, সচিবদের সাথে কথা বলে উনি একটা সুন্দর সমাধান দিবেন। এটা যার কারণে আমরা সেন্ট মার্টিন দ্বীপ থেকে যারা এখানে আন্দোলনে আসছি, অনেক পর্যটক এখানে ভোগান্তি হয়েছেন দীর্ঘক্ষণ থাকার কারণে। তো যার কারণে আমরা সবার চিন্তা বিবেচনা করে আমরা সব ওপেন, এখন সব কিছু স্বাভাবিক চলছে। তো যদি সন্ধ্যার মধ্যে কোনো ভালো পজিটিভ না আসে দ্বীপবাসীকে নিয়ে, পরিবেশ মন্ত্রণালয়ের যত বিধিনিষেধ রয়েছে সবগুলো যদি প্রত্যাহার না হয়, আগামীকাল থেকে আবার পুনরায় কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা নামতে বাধ্য হব। হ্যাঁ ন্যান্সি, আসলে শুনছিলেন সেন্ট মার্টিন দ্বীপে যে পর্যটক যাতায়াতে নতুন করে বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধের প্রতিবাদেই তারা সকাল থেকে কক্সবাজারের সড়ক অবরোধ করে রেখেছিল এবং প্রায় 5 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল কক্সবাজারের। এবং এরপরে জেলা প্রশাসনের সাথে তারা একটি বৈঠকে বসেন এবং পরিবেশ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি দেশের বাইরে থাকায় জেলা প্রশাসক যেটি বলছেন যে তাদের যে আলোচনা, সেই আলোচনাটি কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি আসার সাথে সাথেই এই বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ে কথা বলবেন এবং দ্বীপবাসী যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এই বিষয়টি নিয়েও আশ্বস্ত করেছেন। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌরভ দেব। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহির আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দেশের মিডিয়াগুলোকে নিজেদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোন দেশের জাহাজ আসে আমাদের দেশে? আমরা সবার জন্য তো আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার ভোর 5:30টার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানায়, গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। মধুপুর থেকে ঢাকাগামী একটি বিনিময় বাস এবং ঢাকা থেকে আগত একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। 4 জনের লাশ এখন মধুপুর থানায় রয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই লাশের হস্তান্তর করব। চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন ওরফে হাতকাটা নফরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযুক্ত নফরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট 9টি মামলা রয়েছে। 18 নভেম্বর সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পাদনের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবার স্থগিত করা হয়েছে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। একই সঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির
কমান্ড্যান্টকে এই ব্যাপারে অনুলিপি পাঠানো হয়েছে। এদিকে রাজশাহীর পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ক্যাডেট ব্যাচের আরও 3 প্রশিক্ষণের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার তাদের চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে এআইজি মিডিয়া এনামুল হক সাগর। এর আগে 20 অক্টোবর 40তম বিসিএস ব্যাচের 62 জন, 21 অক্টোবর 40তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত 252 জন ও 4 নভেম্বর একই ব্যাচের আরও 58 জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। এতে আগের তুলনায় বেশি জামানত দিতে হবে অপারেটরদের, কমবে সেচ ঘণ্টা। ফলে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলে আবাদ কমার শঙ্কায় কৃষকরা। যদিও বিএমডিএ বলছে অপারেটর নিয়োগে দুর্বৃত্তায়ন কমাতে এমন নীতিমালা। বিস্তারিত থাকছে কাজী শাহেদের প্রতিবেদনে। যদি 980 ঘন্টা করে চলে এই মৌসুমে, তাহলে আপনার আলুতে অর্ধেক করে স্কিমে আলু চাষ হবে না, প্লাস আলু পরবর্তী যে ইরি ধান হয় সেটা না করার জন্য মৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ওনাদের প্রকৌশলীরা বিভিন্নভাবে। রাজশাহীর তানোর উপজেলার পলাশী গ্রামের চাষি আয়ুব আলী জমিতে ধান কাটা শেষে রোপণ করেন আলু। এই অঞ্চলের পুরো চাষাবাদ সেচ নির্ভর। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নীতিমালায় চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। বিএমডিএর নতুন নীতিমালা অনুযায়ী অপারেটর হতে চাইলে নারী ও পুরুষ উভয়ের জন্য জামানত ছিল 7,000 টাকা। এবার তা বাড়িয়ে পুরুষের জন্য 20,000 ও নারীদের জন্য 15,000 টাকা করা হয়েছে। নারী পুরুষ উভয়কে গভীর নলকূপের ঘরে রাতেও থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। ফরমের দাম 100 টাকার পরিবর্তে করা হয়েছে 1,000 টাকা। কমানো হয়েছে নলকূপ চালানোর সময়ও। এতে করে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। অপারেটর নিয়োগের ব্যাপারে যে 7,500 টাকা ছিল সেটাকে আপনার 20,000 টাকা করেছে। আর যেটা মহিলাদের জন্য আবার ওই নিয়োগটা ছিল আগে 5,000 টাকা, সেটাকে করেছে এখন 15,000 টাকা। এটা তো আমাদের জন্য আসলে অসম্ভব দেওয়া। আলুতে আমরা যদি প্রতিদিন 15 ঘন্টা করে পানি লাগবে, তো এই পরিমাণে যদি আমরা 15 ঘন্টা করে পানি তুলি তাহলে আমাদের 2.5 মাসে পানিটা শেষ হয়ে যায়। আলু উঠবে না, সরষা বলেন, গম বলেন, ভুট্টা বলেন, কোনো আবাদই উঠবে না। ডিপের অপারেটর যারা আছে তাদের কিন্তু শিক্ষিত যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অভিযোগ উঠেছে বোর্ড সভায় আলোচনা ছাড়াই নতুন এই নীতিমালা করেছে কর্তৃপক্ষ। বিএমডিএর এমন সিদ্ধান্তকে শস্য উৎপাদনে অন্তরায় বলছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। সময়সীমা বেঁধে দেওয়া কৃষকের জন্য এবং এই অঞ্চলের কৃষির পুরে বড় ধরনের একটা হুমকির চাপ আসবে বলে আমি মনে করি। সামনে যখন বোর্ড মিটিং হবে অবশ্যই আমি এই বক্তব্যগুলো তুলে ধরব, যাতে কৃষকদের পক্ষে তাদের সুবিধা মতন জামানতটা গ্রহণ করা হয় এবং ফর্মের দামটা নির্ধারণ করা হয়। তবে বিএমডিএ কর্তৃপক্ষ বলছে গভীর নলকূপ অপারেটর নিয়োগে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটি ভাঙতে নতুন নীতিমালা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমে আসবে। গত কয়েক বছরে টিউবওয়েলটা হয়ে গেছে, এটা একটা ব্যবসার একটা কেন্দ্রবিন্দু। এর সাথে জড়িত আছে কিন্তু অনেকেই। উপরের দিকে তাকে অপারেটর নিয়োগ করার জন্য কিন্তু সে কিন্তু কারো না কারো কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে, এবং সেটা পেপারে আপনারা আমি দেখলাম যে পেপারেও এসছে। বরেন্দ্র অঞ্চলে প্রায় 19,000 গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে বিএমডিএ। নতুন এই নীতিমালায় অপারেটর নিয়োগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সেচ ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, হাসপাতাল দখলের নামে একটি চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র না করে একটি প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান সহ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যাতে সবাই ঐক্যবদ্ধভাবে এটা দাঁড়াতে পারে এবং প্রতিরোধে এগিয়ে আসে, সেই জন্য জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা আজকের কর্মসূচি পালন করছি। যে একটা সুস্থ নির্বাচন হোক, নির্বাচনের মধ্যে যারা প্রতিনিধি আসবেন আমরা তাদের সাথে কাজ করব এবং এটা একটা সেবা খাত। আমার মনে হয় সেবা শিক্ষা খাতে যেমন রাজনীতি বন্ধ, আমরা আশা করবো এখানেও রাজনীতি বন্ধ করে একটা সুস্থ সেবার পরিস্থিতি ক্রিয়েট করবে।